भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कैलासपीठासनमुज्जस्तं वैष्टश्च नन्द्यादेवी सेव्यमानं भक्तार्तिदवनालमप्रमेयं ध्येयत्कुमालिङ्गीतपुष्परूपं পূজা করা হবে, তাকে অঞ্জলি দেওয়া হবে, সেই আনুষ্ঠানিকতা, সেই কুমারী পূজার যে আয়োজন, সেই আনুষ্ঠানিকতার খবর তো আমরা দেখাবো। তবে এই মুহূর্তে বলতে চাই যে এই মুহূর্তে মহাষ্টমীর যে কল্পারম্ভ অভিহিত পূজার আয়োজন রয়েছে সেটি এখন চলছে। আর একটু জানিয়ে রাখি, রামকৃষ্ণ মিশন মঠে এই মুহূর্তে পা ফেলার জায়গা নেই, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন দেবীর দর্শনে বা দেবীকে নিজের মনের বাসনার কথা জানান দিতে, দেবীর পূজায় অংশ নিতে কিন্তু সবাই ভিড় করছেন মণ্ডপগুলোতে। আর এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে এই রামকৃষ্ণ মিশন মঠ প্রাঙ্গণ। পূজার জন্য যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেটি তো আছেই, তার পাশাপাশি পুরো মঠ জুড়ে অর্থাৎ আশেপাশে কোনো একটি জায়গা কিন্তু আসলে খালি নেই। যে যেখানে পাচ্ছেন সেখানেই বসে আছেন দেবীর পূজায় অংশ নেওয়ার জন্য, যাতে তারা পুণ্য লাভের যে আশায় তারা এখানে এসেছেন সেটি তারা কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছেন না। আর দেবীর আরাধনায় মত্ত হয়ে আছে পুরো আপামর সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন, বাঙালি সনাতন ধর্মাবলম্বী যারা বিশ্বাস করেন দেবী দুর্গা মর্তে এসেছেন এবং তাদেরকে বর দিয়ে যাবেন, তাদের মনের আশার কথা শুনবেন, তাদের সঙ্গে 5টি দিন কাটাবেন, সেই আশায় তারা কিন্তু সবাই মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন। আর আশেপাশে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড ভিড়ের পাশাপাশি পূজার আয়োজনও চলছে। সবাই বেল পাতা আর ফুল নিয়ে কিন্তু অপেক্ষা করছেন, কারণ দেবীকে তারা অঞ্জলি দেবেন সেই বেল পাতা ও ফুল দিয়ে। সবাই খুব সুন্দর করে সেজে গুজে কিন্তু মণ্ডপে আছেন। আর ঢাক ঢোলের বাদ্য, ধূপের গন্ধ সব কিছুতে কিন্তু চারপাশ সুবাসিত হয়ে আছে। ঢাক ঢোলের বাদ্যে কিন্তু একটু মুখরিত হয়ে আছে চারপাশ। মানে অষ্টমী পূজার যে আয়োজন সেটি তো পুরোদমে চলছে। আর অষ্টমী পূজার আয়োজনের এই দিনে আমরা রামকৃষ্ণ মিশন মঠ থেকে উপস্থিত আছি, কারণ কুমারী পূজার আয়োজনও কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে। আর অষ্টমী বিশেষ কুমারী পূজার আয়োজনের শেষে কিন্তু আরও অনেক নানা আনুষ্ঠানিকতা থাকে। দেবীকে ভোগ দেওয়া হবে, আর সেই ভোগ কিন্তু প্রসাদ রূপে ভক্তদের মাঝেও বিতরণ করা হবে। আর সেই ভোগ গ্রহণের পর কিন্তু সবাই বিভিন্ন মণ্ডপ থেকে মণ্ডপে ঘুরবেন। পূজার আনুষ্ঠানিকতা শেষে তারা মণ্ডপগুলো ঘুরে দেখবেন, বিভিন্ন মণ্ডপে ঘুরবেন, ঠাকুর দর্শন করবেন। এছাড়া আজ সন্ধ্যায় অর্থাৎ অষ্টমী ও নবমী তিথির মাঝামাঝি সময় কিন্তু সন্ধি পূজারও আয়োজন রয়েছে। আজ সন্ধ্যায় অর্থাৎ অষ্টমীর, আমি যেটি বলছিলাম এর আগে, যে অষ্টমী মানেই কিন্তু পুজোর মূল যে আমেজ, মূল যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু একদম জমে ওঠে। আর ঠিক জমে ওঠে কথাটার সাথেই আমার আশেপাশের যে পরিবেশ সেটির সাথে একদম মিলে যাচ্ছে, কারণ চারপাশ কিন্তু একদম মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। আর সারা দিন জুড়ে কিন্তু এই উৎসবটি আর চলবে, কারণ পুজোর আনুষ্ঠানিকতা শেষ হলেও উৎসবের আমেজ তো আর শেষ হবে না। উৎসবের আমেজ কিন্তু চলমান থাকবে, উৎসবের আমেজ চলতেই থাকবে। আর সন্ধি পূজায়ও বিভিন্ন মণ্ডপগুলোতে সবাই ভিড় করবেন, কারণ তখন সন্ধ্যা আরতির আয়োজন থাকবে। 108টি পদ্মফুল দেবীকে দেওয়া হবে দেবীর তুষ্টি লাভের আশায়, কারণ বলা হয়ে থাকে সন্ধ্যার আরতির যে সময়টা অর্থাৎ সন্ধিক্ষণে কিন্তু দেবী অসুর বধ করেছিলেন। তো সেই সময়টাকে দেবীকে এই 108টি ফুল দিয়ে কিন্তু দেবীর তুষ্টি লাভের আশায় পূজা করা হবে। আর সেই পূজার আয়োজন তো আজ অষ্টমীর দিনে চলবেই, সন্ধি পূজার আয়োজন চলবে। তবে আগামীকাল কিন্তু মহানবমী, আর মহানবমীর মানেই কিন্তু বিদায় ঘণ্টা বেজে যাওয়া। আর বিদায় ঘণ্টা বাজবে তা তো দেবী বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু দুর্গাপূজার আয়োজন শেষ হবে। তবে মহানবমীর দিন সকালবেলাও কিন্তু পূজার আয়োজন রয়েছে। মহানবমীর সকালে পুজোর তিথি রয়েছে, সে মহানবমীর সকালবেলাও কিন্তু নবমী বিশেষ যে কল্পারম্ভ বিহিত পূজা রয়েছে সেই পূজার আয়োজনও করা হবে। আর এরপর অর্থাৎ নবমীর পরদিন বিজয়া দশমী, সেদিনও সকালবেলা দেবীকে পূজা করা হবে। সেই পূজার পর কিন্তু বিবাহিত যেই নারীরা আছেন তারা সিঁদুর খেলবেন, একে অপরকে সিঁদুরের রঙে রাঙাবেন, দেবী দুর্গাকে তারা সিঁদুরের রঙে রাঙাবেন এবং অশ্রুসিক্ত নয়নে কিন্তু তারা দেবী দুর্গাকে বিদায় দেবেন। তবে বিদায়ের ক্ষণ আসতে এখনও অনেকটাই দেরি। উৎসবের আমেজ কিন্তু দেশ থেকে গ্রাম থেকে গ্রামে সব জায়গায় ছড়িয়ে আছে। আমরা রাজধানী থেকে তো জানাচ্ছিলাম মহা অষ্টমীর যে পূজার খবর, সেটি আমরা একটু ঘুরে আসতে চাই সিরাজগঞ্জে। সেখানে আমার সহকর্মী
সহকর্মী আছেন, তিনি জানাবেন মহা অষ্টমীতে যে দুর্গাপূজার আয়োজন সেখানে চলছে সেটা আছে ফরিদপুরে। দুর্গাপূজার অষ্টমীর যেই সর্বশেষ খবর সেখান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে আছি ফরিদপুরের প্রত্যন্ত অঞ্চলে। আমার ঠিক পিছনে আপনারা দেখছেন যে পূজার যে আয়োজন, বিশেষ করে আজকে যে অষ্টমী চলছে সেই অষ্টমীর যে আয়োজন, সেই আয়োজন কিন্তু চলছে। বিশেষ করে আজকে কুমারী পূজার আয়োজন কিন্তু সকাল থেকেই আমরা দেখছি যে পুরোহিত তার মন্ত্র পাঠের মাধ্যমে কিন্তু তাদের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু তারা শুরু করেছে। আমি একটু ক্যামেরায় দেখাইতে চাই যে এখনও কিন্তু বিভিন্ন আরাধনা থেকে শুরু করে এবং যারা আসলে গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছেন এবং গ্রামের যারা আসলে এই হিন্দু ধর্মাবলম্বীর লোকজন রয়েছেন, তারা কিন্তু তাদের যেই শারদীয় দুর্গা উৎসব, সেই উৎসব কিন্তু তারা আসলে পালন করছেন এবং তাদের ভিতরে দেখছেন যে গ্রাম থেকে নারীরা কিন্তু এসে তাদের যে কার্যক্রম সেটি তারা চালাচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের তাদের যেই ধর্মীয় সঙ্গীত, সেই সঙ্গীত পরিবেশন করছেন। অন্যদিকে পুরোহিত তার যেই যে মন্ত্র এবং তাদের যেই ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থ তারা আসলে এখনও পাঠ করছেন। পুরোহিত সেটি কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে কুমারী পূজার যে আয়োজন, সে আয়োজন যেহেতু সকাল থেকেই শুরু হয়েছে, আমরা দেখেছি যে পুরোহিত নানানভাবে কিন্তু এই পূজার যে আয়োজন সেটি কিন্তু তারা করছেন এবং পুরোহিত সকালে কুমারী পূজার যে একটি অংশ সেটি কিন্তু তারা শেষ করেছেন এবং দ্বিতীয় অর্ধে তার যে মন্ত্রপাঠ, সেই মন্ত্রপাঠ তারা শুরু করবেন এবং আনুষ্ঠানিকভাবে এখানে যত ধরনের কার্যক্রম আছে সেই কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছেন। আমরা যদিও শহরের যেই পূজার উৎসব, সেই পূজার উৎসবের পাশাপাশি গ্রামে কিন্তু তার থেকে কোনো অংশে কম না। আমি যেহেতু ফরিদপুরের একটি গ্রামে আছি, এখানে আসলে কেমন পূজা হয়, কেমন মানুষের অনুভূতি এবং এখানকার যারা আসলে ভক্তবৃন্দ আছেন তারা আসলে এই উৎসবটাকে কিভাবে দেখেন এবং তারা আসলে কেমনে এই উৎসবগুলো পালন করেন সেটি কিন্তু আমরা আপনাদের দেখেছেন যে একটি নারী কিন্তু ধর্মীয় সঙ্গীত পরিবেশন করছেন। এই সঙ্গীতের আওয়াজ কিন্তু ছড়িয়ে পড়ছে চতুর্দিকে এবং এই সঙ্গীতের আওয়াজ যতদূর যাচ্ছে, এখানকার যারা হিন্দু ধর্মাবলম্বীর যারা আসলে আছেন ভক্তবৃন্দ, তারা কিন্তু এই সঙ্গীতের আওয়াজ শুনে কিন্তু তারা তাদের এই মণ্ডপে কিন্তু তারা ছুটে চলে আসছেন। আপনারা দেখছেন যে অনেকেই এসছেন, অনেকেই এসে এই মণ্ডপে অবস্থান নিয়েছেন এবং তারা অনেকেই ছোট বাচ্চা থেকে শুরু করে সব ধরনের লোকজনও কিন্তু আসছেন এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি যদি বলা যায় যে এক ধরনের খুবই সক্রিয় অবস্থায় কিন্তু বিশেষ করে এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো এবং এখানে আমরা পূজা মণ্ডপের যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে বিগত দিনের থেকে কিন্তু এবারের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু আসলে চমৎকার ছিল বা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং তাদের ভিতরে প্রথম দিকে যে আশঙ্কাগুলো ছিল সেই আশঙ্কাগুলো কিন্তু আসলে এখন নাই। আমরা দেখছেন যে সব মানুষগুলো কিন্তু এখন এখানে আসছেন, এসে তারা আসলে তাদের যে কার্যক্রম তারা চালাচ্ছেন। ওইদিকে পুরোহিত তার যে ধর্মগ্রন্থ সেটি তারা পাঠ করছেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের যে আয়োজন, এই আয়োজনগুলো কিন্তু আসলে তারা মানে সম্পূর্ণ করছেন এবং আজকে যেহেতু কুমারী পূজার একটি অংশ, এই সকাল থেকে যখন তাদের এই কুমারী পূজা শুরু হয়েছে, তারপর তাদের দ্বিতীয় অর্থের একটি পূজা শুরু হয়েছে। এভাবে করে করে কিন্তু তারা সারাদিনই এই পূজার মধ্যে, একটি আরাধনার মধ্যে তারা যাবেন। বিশেষ করে সন্ধ্যার পর থেকে এই গ্রামের যে পূজা মণ্ডপগুলো, এই পূজা মণ্ডপগুলো একটি অন্যরকম অবস্থায় কিন্তু ফিরে চলে আসে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা আসলে এই পূজা মণ্ডপের দায়িত্বে আছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং আমরা একটু জানতে চাইব যে প্রতি বছর তো পূজা হয়, এবারের পূজাটা আসলে আপনাদের কেমন মনে হচ্ছে এটা যদি একটু জানান যে এবার আসলে কেমন হচ্ছে পূজাগুলো। আমাদের মায়ের পূজা খুব জাঁকজমকপূর্ণ হচ্ছে
কোনো সমস্যা নাই, আইন শৃঙ্খলার দিক দিয়ে খুবই ভালো, কোনো সমস্যা নাই, এলাকার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো। তারপরে উপরে মানে যারা নেতৃত্ব স্থানে আছেন তাদের দিক দিয়ে আমরা অনেক সহযোগিতা পাচ্ছি। এই জন্য আমাদের এলাকার যে আইন শৃঙ্খলাটা মানে যাতে সবাই সমৃদ্ধশালী মানে এলাকায় আমরা পূজা পার্বণ করতে পারি সবার সাথে সহাবস্থানে থেকে, সেটি আমরাই করি। আর মায়ের যেহেতু মায়ের পূজা, এই বছর শারদীয় দুর্গা উৎসব, মা হইল দুর্গত নাশিনী, অসুর বিনাশকারী। মা আমাদের প্রতি বছর আসুক, অসুরদের বিনাশ করুক, ধর্ম সংস্থাপন করুক। আচ্ছা, একটা বিষয় আপনাকে একটু বলে রাখি যে আসলে গ্রামের পূজা আর শহরের পূজা, শহরে অনেক আয়োজন থাকে, অনেকেই এই শহরের পূজাগুলো উদযাপন করে। গ্রামের পূজার মধ্যে আসলে পার্থক্যটা আসলে কি, এটা মানে আপনারা কেমন মেলবন্ধনের মাধ্যমে এই পূজা উদযাপন করেন? শহরে তাদের অর্থনৈতিক দিক দিয়ে তারা অনেক উন্নত, কিন্তু গ্রাম দিক দিয়ে আমরা আর্থিক দিক দিয়ে একটু দুর্বলতা হলেও কিন্তু মেলবন্ধনটা সবচেয়ে বেশি গ্রামে দেখা যায়। কারণ গ্রামে আত্মীয় স্বজন সবচেয়ে বেশি, আপনজন কাছের মানুষ। কিন্তু গ্রামে শহরে গেলে তা না, শহরে একটা বিল্ডিংয়ে 10টা লোক থাকে, কিন্তু উপরে কে থাকে তাকে খোঁজখবর নেয় না। কিন্তু গ্রামে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ লেভেলে যারা আছে সবার সাথে আর মিলবন্ধ আলাদা সম্পর্ক থাকে। এই জন্য আমরা এলাকায় পূজা পার্বণ করতে হলে আমাদের এই যে সম্পর্কটা আরও উন্নয়ন ভালো হয় আর সম্পর্ক ভালো থাকে, এবং আশা করি আরও পরবর্তী দিনে পূজাগুলো আরও ভালো হবে, অনুষ্ঠান ভালো হবে। দর্শক, আপনারা শুনছিলেন কিন্তু যে যারা এখানকার আসলে নীতি নির্ধারক রয়েছেন, যারা এই পূজা মণ্ডপের দায়িত্বে রয়েছেন, আমরা তাদের একজনের সাথে কথা বলছিলাম। আমরা একটু চেষ্টা করব যারা আসলে এই দায়িত্বগুলো পালন করছেন তাদের দু একজনের সাথে আরও একটু কথা বলার জন্য আমরা একটু কথা বলার চেষ্টা করব। কি অবস্থার মধ্য দিয়ে এবারের পূজা উদযাপন করছেন, কেমন অনুভূতি মানুষের ভিতরে, কেমন উচ্ছ্বাস আপনাদের জায়গা থেকে আপনারা দেখছেন? আমরা অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছর না এবারও পূজা উদযাপন করছি। মানসিকভাবে আমরা খুবই আনন্দিত। আমাদের প্রশাসন যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, অত্র এলাকার যে বড় ভাইরা আছেন, বড় ভাইরা নেতৃত্ব দিচ্ছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন, আমরা সার্বিকভাবে সকলে সহায়তা পাচ্ছি এবং অতি আনন্দের সাথে উদযাপন করছি। এটা সবচেয়ে বড় আনন্দ আমাদের। দর্শক, আপনারা শুনছিলেন কিন্তু যে যারা আসলে এই পুজোর আয়োজন যারা করছেন, তারা কিন্তু এক কথায় বলা যায় যে তাদের ভিতরে যে একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা কিন্তু আসলে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে, এবং তাদের যে সবচেয়ে বড় যেই ধর্মীয় যেই পূজা, সেই পূজার অনুষ্ঠানে কিন্তু তারা করছেন। আমি আবার আরেকটু দেখাইতে চাই যে এই পূজা মণ্ডপে এখনও তাদের কার্যক্রম চালাচ্ছে, এবং পূজা মণ্ডপের যে পুরোহিত তিনি কিন্তু তাদের যে কার্যক্রম সেটি তারা এখন পর্যন্ত শুরু করছে। দেখছেন যে পুরোহিত মন্ত্রপাঠ করছেন, এবং এই কার্যক্রম আসলে তারা যে আসলে এই কার্যক্রম শেষ মুহূর্তে, এবং এই সারাদিনই এইরকম কার্যক্রম চলবে। আমাদের সারা দেশ থেকে আমাদের টেলিভিশন কিন্তু জানাচ্ছিল বিভিন্ন জায়গার পূজার যে সর্বশেষ খবর, সেই খবরাখবর। আমাদের ভোলায় আছেন আমাদের তপু, আমরা সরাসরি চলে যাব তপুর কাছে। জানাবেন ভোলার যেই আজকের যে অষ্টমীর যেই পূজার যে আয়োজন, সেই আয়োজনের সর্বশেষ খবরাখবর। জি দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ফরিদপুর থেকে দুর্গাপুজোর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমন। এই পর্যায়ে আমি আছি ভোলার দুর্গাপুজোর খবর জানাতে। আপনারা জানেন শারদীয় দুর্গাপূজার অন্যতম আজকে অষ্টম দিন, অষ্টমী বলা হয়ে থাকে। এই অষ্টমীতে ভোলার মদনমোহন মন্দির থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মন্দিরে এই মুহূর্তে সকালে অঞ্জলি পুজো হচ্ছে, এবং সেই অঞ্জলি পূজাকে সামনে রেখে ভক্তরা এখানে কিন্তু ভিড় করছেন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভোলা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গার যারা ভক্ত অনুরাগীরা তারা কিন্তু এই পুজো মণ্ডপে আসছে, এবং তারা এই মুহূর্তে পূজা অর্চনা করছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে হিন্দু ধর্মের সবচেয়ে বড় দুর্গা উৎসব হচ্ছে এই শারদীয় দুর্গা পুজো, এবং সেই দুর্গা পুজো অন্যতম দিন হচ্ছে অষ্টমী। মহা অষ্টমী দিনে কিন্তু আজকে তারা
এখানে উপস্থিত হয়েছেন এবং জড়ো হয়েছেন। এই মুহূর্তে সবাই কিন্তু আমাদের যিনি আছেন পুরোহিত এবং তার মাধ্যমে কিন্তু এখানে পুজো দিচ্ছেন এবং সবাই কিন্তু এখানে অধীর আগ্রহে তাদের মনের বাসনা পূরণ করার জন্য কিন্তু তারা তাদের শারদীয় দুর্গা মা তার কাছে তারা কিন্তু প্রার্থনা করছেন। আমরা এখানে কয়েকজনের সাথে একটু কথা বলবো যারা এখানে প্রার্থনা করতে আসেন এবং এই শারদীয় দুর্গা উৎসবে প্রার্থনা করতে এসেছেন। আপনারা তো আজকে অষ্টমী দিন, দুর্গাপূজার অষ্টমী দিন, তো এই দিনে এসে এখানে কি প্রার্থনা করছেন এবং সবার জন্য আপনাদের কি প্রত্যাশা থাকবে? শুভ অষ্টমী। উপস্থিত সকলকে শুভ অষ্টমীর শুভেচ্ছা। আজ দুর্গাপূজার দ্বিতীয় দিন, 2025 সাল। সকলেই আমরা কম বেশি জানি যে দুর্গা দেবীর আবির্ভাব হয়েছিল অসুর বিনাশের জন্য। স্বর্গ যখন অসুররা দখল করে নিয়েছিল, তখন অসুরদের বিনাশ করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেওয়ার জন্যই দুর্গা দেবীর আবির্ভাব হয়েছিল। এখন বর্তমান প্রেক্ষাপটে আজ আমি কামনা করি আমার দেশ তথা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যত অশুভ শক্তি রয়েছে, মা দুর্গার কাছে আমার প্রার্থনা তিনি যেন সকল অশুভ দূর করার এবং বিনাশ করার ক্ষমতা সকলকে দান করে, আমরা যেন অশুভকে দূর করে শুভ শক্তির বিজয় লাভ করতে পারে, এই কামনা আজকের দিনে আমার। আমরা শুনছিলাম একজন ভক্ত অনুরাগী যিনি বলছিলেন অশুভকে মুক্তি যিনি যেন শুভ দিন যেন ফিরে আসে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে তারা পূজা করছেন এবং সেখানে যারা আছেন বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে তারা তাদের দুর্গাপুর উৎসবের কাছে যাচ্ছেন এবং সকাল থেকে যদি আমরা এই পূজা মণ্ডপের কথা বলতে চাই, অঞ্জলির মধ্যে দিয়ে বিভিন্ন মানুষ তারা কিন্তু এখানে পুজো দিয়েছেন, বিশেষ করে ফুল দিয়ে তারা কিন্তু এখানে ফুল থেকে ফল বিভিন্ন বিষয় দিয়ে কিন্তু এখানে পূজা দিয়েছেন। আমরা একটু এখানে পূজা মণ্ডপে যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। আপনার এই পূজা মণ্ডপে আজকে অষ্টমী দিনে কি আয়োজন থাকছে? ভোলায় কি মূলত মেলা হচ্ছে কিনা, বিশেষ করে আজকে আমাদের শারদীয় দুর্গা উৎসবের মহাষ্টমী। আজকে সবাইকে সহ দেশবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা। আজকে আমাদের মদনমোহন ঠাকুরজির মন্দিরে দুর্গা পূজা উপলক্ষে আজকে সকালে এখন প্রথমবার মতো অঞ্জলি সমাপন হলো, এরপর দ্বিতীয়বার অঞ্জলি হবে, তৃতীয়বার অঞ্জলি হবে, তারপরে দুপুর 2টায় 2:45 সময় আমাদের সন্ধি পূজা হবে এবং 2:30 পর্যন্ত পূজা চলবে। তারপরে আমরা বিকালবেলা সন্ধ্যা আরতি মধ্যে আলতি প্রতিযোগিতার মাধ্যমে আজকের মহাষ্টমী সমাপ্ত হবে। তো সবাইকে আমাদের এই মহা দুর্গাপূজা কমিটিতে এবং মদন মন্দির কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত এবং সবাই দেশবাসীকে শুভেচ্ছা। শুনছিলাম এখানকার যিনি পূজা মণ্ডপের যিনি বলছিলেন এখানে কিন্তু সবাই এই মুহূর্তে পূজা শেষে তারা তাদের যে মানত বলা হয়ে থাকে তারা কিন্তু এখানে মানত করছেন, পূজা উপলক্ষে মানতের মতো করছেন। আমরা একটু পিছন থেকে দেখাতে চাই যে ভিড়টা, পিছনের দিকে দেখাতে চাই যে প্রচুর ভিড় এখানে, সবাই কিন্তু এখানে ভিড় করছেন এবং সব মিলিয়ে এই বছরের যে আয়োজনটি ভোলাতে বেশ বলা যায় যে 112টি পূজা মণ্ডপে কিন্তু এবছর পূজা অনুষ্ঠিত হচ্ছে ভোলায় এবং একরকম নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে বলা যায় যে শান্তিপূর্ণভাবে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। এই যে পুজো মণ্ডপে আসলেন আজকে অষ্টমীতে, কি পুজো করলেন এবং কি প্রত্যাশা করছেন? আমি সবার মঙ্গল প্রত্যাশা করছি। মা 1 বছর পর আগমন করেছেন আমাদের এখানে, সবার মঙ্গল হোক, ভালো এই কামনা করি। আর কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। কি এই পুজো কেমন লাগছে এসে আজকে অষ্টমী দিনে? অনেক ভালো লাগছে এখানে এসে, মার সামনে মাকে দর্শন করে সকলের সাথে আলাপ করে অনেক ভালো লাগছে। এখানে অনেকের সাথে দেখা হয়েছে। বলতে চাই আমরা একটু আরো কয়েকজনের সাথে দর্শনার্থীর সাথে কথা বলতে চাই। দুর্গাপূজা উপলক্ষে আজকে অষ্টমী দিনে দুর্গাপূজা উপলক্ষে কেমন লাগছে? হ্যাঁ জি, আমরা একটু তোমার কাছে। আসলে আমরা সবাই জানি যে আমাদের সনাতন ধর্মের আমরা যারা আছি আমাদের জন্য সবচেয়ে বড় উৎসব এই শারদীয় দুর্গা উৎসব। আমরা সারা বছর মূলত অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য। মায়ের কাছে অঞ্জলি শেষে একটাই প্রার্থনা থাকলো যে শুধু এই বাংলাদেশের নয়, আমাদের সর্বপৃথিবীর প্রত্যেকটা মানুষ যাতে শান্তিতে থাকে, সুখে থাকে, এই প্রার্থনা ছিল আজকে মায়ের কাছে। ধন্যবাদ। একটু ছোট করে যদি বলেন এই অষ্টমী দিনে কেমন লাগছে? শুভ শারদীয়। আমরা সেই আজকে অষ্টমী দিন সকলে আসছি এখানে অঞ্জলি দিতে। মার অনেক কাহিনী, তার মধ্যে বিখ্যাত কাহিনী মহিষাসুর বধ। এই মহিষাসুর বধ করে মা 10ম দিনই মহিষাসুর বধ করেন। তো সেখান থেকে আমরা দুর্গাপূজা উদযাপন করি।
দুর্গাপূজা আমাদের সুখ শান্তি এবং মায়ের কাছে আমরা অঞ্জলি অর্পণ করি এবং মা আমাদের সকলের মেল বন্ধনের উৎসবই এই দুর্গাপূজা। ধন্যবাদ। আমরা একটু পূজা মণ্ডপের যিনি সাধারণ সম্পাদক হিসেবে আছেন এবং এই মণ্ডপে দেখে আসেন তার সাথে কথা বলবো। দাদা, ভোলাতে এই বছর যে পুজো হচ্ছে, তো সব মিলে কয়টা পুজো হচ্ছে, কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা যদি সব মিলে একটু বলেন। ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে 2025 দুর্গাপূজা ও মহা অষ্টমী শারদীয় শুভেচ্ছা দেশবাসীকে। ভোলা এবছর 112টি মণ্ডপে সাড়ম্বরভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের চাইতে এবছর আরো সাড়ম্বরভাবে দুর্গাপূজা হচ্ছে। প্রত্যেকটা মন্দিরে 10 জন করে আপনার আমাদের যে সুচ্ছন্দ বাহিনী রয়েছে এবং 4 স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রশাসনও খুব কঠোরভাবে নিশ্চিত প্রহরীর মতো নিরাপত্তা দিচ্ছে। আমরাও আমাদের ভোলার হিন্দু মুসলমান সকলে মিলেমিশে এই উৎসবকে আমরা সকলে মিলেমিশে আনন্দ করি। ইতিমধ্যে শুনছিলাম এখানকার ভোলা জেলা পূজার মণ্ডপের কথাগুলো, সবাই বলছেন যে এই বছর যেন যেই পুজো দুর্গা মা তিনি আসছেন হাতিতে করে এবং যাবেন ঘোড়ায় করে। তো সব মিলে বলা যায় যে পুজো সবার জন্য শান্তিময় ফিরে আনুক এবং বাংলাদেশ শান্তি ফিরুক, এটাই দাবি এখানকার মানুষের প্রত্যাশা। আমরা এখন যাব রামকৃষ্ণ মন্দিরে মৌটুসির কাছে। মৌটুসি, ছিলাম ভোলার খবর। ভোলা থেকে সহকর্মী জানাচ্ছিলেন যে সেখানে মহা অষ্টমীর যে পূজার আয়োজন, যে আনুষ্ঠানিকতা চলছে সে খবর। মহা অষ্টমী কিন্তু পূজার মূল আনুষ্ঠানিকতায় বলা যায়, অর্থাৎ পূজার যে আমেজ, পূজার যে আনন্দ, পূজার যে মহিমা সব কিছুই কিন্তু এই মহা অষ্টমীতেই শুরু হয়ে যায়। মহাষষ্ঠীতে দেবীকে বোধন করা হয়েছিল, অকাল বোধনের মাধ্যমে দেবীকে ঘুম ভাঙিয়ে জাগ্রত করা হয়েছিল। আর সেই জাগ্রত করার পর কিন্তু দেবীকে বেলতলা আবাহন জানানো হয়। সেখান থেকে দেবী মহাসপ্তমীর দিন কিন্তু সেখান থেকে ঘট প্রতিস্থাপনের মাধ্যমে, মহাস্নানের মাধ্যমে দেবীর চক্ষুদান করে কিন্তু দেবীকে প্রতিমা রূপে পূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়। আর সেই আনুষ্ঠানিকতার পর গতকাল মহাসপ্তমীর যে কল্পারম্ভ বিহিত পূজা ছিল, সেই কল্পারম্ভ আর বিহিত পূজার আয়োজন তো হয়েছে। সেই কল্পারম্ভ বিহিত পূজার পর কিন্তু অঞ্জলি ও প্রণাম শেষে সবাইকে দেবীকে যে দেবভোগ দেওয়া হয়েছিল সেটা কিন্তু সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে। আর মহাসপ্তমীর দিনে কিন্তু বিকেলে মণ্ডপে নানা আয়োজন ও আনুষ্ঠানিকতা ছিল। তবে মহা অষ্টমী কিন্তু একটু বিশেষ, কারণ মহা অষ্টমীর দিন সকালে যেমন মহা অষ্টমী বিশেষ কল্পরম্ভ পূজা থাকে, সেই আয়োজন তো চলছে মণ্ডপ ও মন্দিরগুলোতে। তার পাশাপাশি বিভিন্ন মঠগুলোতে কিন্তু চলছে কুমারী পূজার আয়োজন। আর কুমারী পূজার আয়োজন মানেই তো বিশেষ। এখানে ছোট্ট শিশু কন্যাকে কিন্তু দেবী রূপে পূজা করা হয়, অর্থাৎ দেবী দুর্গার যে শিশুরূপ, সেই শিশুরূপে কিন্তু মহা অষ্টমীর দিন কুমারী পূজার সময় তাকে সেই দেবী রূপে পূজা করা হয়। এখানে 1 থেকে 12 বছর বয়সী কন্যা শিশুদের মধ্য থেকেই কিন্তু কুমারী নির্বাচন করা হয়। কন্যা শিশুদের থেকে সেখানে নানা বয়সী শিশুদের কিন্তু নানা নামে তারা উপমা দিয়ে তারা পূজা করে থাকেন। এবার রামকৃষ্ণ মিশন মঠে কিন্তু 6 বছর বয়সী কন্যা শিশুকে পূজা করা হবে আজ। তার নাম লাবণ্য চ্যাটার্জি। আর লাবণ্য চ্যাটার্জি 6 বছর বয়সী। আর 6 বছর বয়সী কন্যা শিশুকে যখন কুমারী রূপে পূজা করা হয় তখন তাকে উমা নামে ডাকা হয়ে থাকে, অর্থাৎ উমা রূপে আজ এই রামকৃষ্ণ মিশন মঠে কিন্তু কুমারী পূজার যে আনুষ্ঠানিকতা, যে পূজার আয়োজন সেটি অনুষ্ঠিত হবে। আর যে উমা অর্থাৎ দেবী, কুমারী যে দেবী, যাকে বেলা 11টা থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, তাকে কিন্তু এখন তৈরি করা হচ্ছে, তাকে সাজানো হচ্ছে, তাকে দেবী রূপে সাজানো হচ্ছে 11টা থেকে